গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব জনাব তারেক রহমান। আমরা আমাদের জামান টাওয়ারের উপরে, জামান টাওয়ারের যে মালিক কর্নেল মিয়া মসিউজ্জামান ভাইয়ের অফিসে ছিলাম। একসাথে সেখানে লাঞ্চ করে আমাদের তারেক রহমান বাসায় যাবে বলে সে উপর থেকে নিচে নেমে আসে। আজকে বেশ বড় সড়ো একটা খোঁচা দিলেন অথবা বাস দিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। কঠিন ভাবে ধুলাই দিল তারেক রহমানকে। গণপরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান, ইনাকে কিন্তু চেনেন আপনারা, বাংলাদেশের সবাই মোটামুটি সবাই চেনেন। তো উনি একটা কনফারেন্সে ছিল, সেই কনফারেন্সে যাওয়ার পরে এখানে দোষ দিচ্ছে গণপরিষদের নুরুল হক নুরু ভাইকে। তিনি নাকি মানে তাদের মুখ থেকে আপনারা ভিডিওগুলো দেখেন এবং শুনেন। আমি আসলে বেশি কথা বলতে চাই না এবং বাড়াইতেও চাই না। তো ওখানে নুরুল হক নুরুকে ইসকনের সদস্য বলছিল এবং সে ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে এত বছর ধরে, এই ধরনের কথাই বলছিল। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, প্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা লাইভটি দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব জনাব তারেক রহমান। আমরা আমাদের জামান টাওয়ারের উপরে, জামান টাওয়ারের যে মালিক কর্নেল মিয়া মসিউজ্জামান ভাইয়ের অফিসে ছিলাম। একসাথে সেখানে লাঞ্চ করে আমাদের তারেক রহমান বাসায় যাবে বলে সে উপর থেকে নিচে নেমে আসে। নিচে নামার পরে এই যে জামান টাওয়ার দেখেন, জামান টাওয়ারের নিচে এই তারেক রহমানের উপরে এই যে ভিপি নুরুল হক নুরের গুন্ডা বাহিনী দিয়ে হামলা চালিয়ে তার মাথার অবস্থা কি করেছে দেখেন। দেখেন আপনারা, আজকে আমরা স্পষ্ট বলতে চাই, হাসপাতাল উঠে আগে এই যে আমরা তারেক রহমানকে হাসপাতালে নিচ্ছি, আপনার তার অবস্থা একটাবার দেখেন। এই যে নুরুল হক নুরের বিষয়ে যে আমরা বলেছি যে ইসরায়েলের এজেন্ট, সে ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, তার বাস্তব প্রমাণ আপনারা দেখেন। দেখেন ঠিক আছে, ধরতে লাগাও কথা। এই যে তারেক ভাইয়ের অবস্থা দেখেন। তোমরা আসো জানাচ্ছেন। হ্যাঁ, এই যে দেখেন তারেক ভাইয়ের কি অবস্থা করেছে কার্যালয়ের নিচে। যখন আমরা আজকে আমাদের একটি যৌথ প্রেস কনফারেন্স ছিল আমাদের জাতীয় প্রেস ক্লাবে, সেই যৌথ প্রেস কনফারেন্সটা শেষ করে আমরা কেন্দ্রীয় কার্যালয়টি আমাদের যে ভবনটিতে আছে সেই ভবনটিতে আমরা আসি। সেই ভবনে যে মালিক আমাদের কর্নেল মিয়া মসিউজ্জামান, সেই মসিউজ্জামান ভাইয়ের যে পার্সোনাল অফিস, সেই অফিসে আমরা বসলাম। সেখানে আমরা একসাথে সবাই দুপুরে খাওয়া দাওয়া করলাম। সেখানে আমাদের সাদ্দাম হুসাইন ছিলেন, আতাউল্লাহ সাহেব ছিলেন, আমি ছিলাম, আমাদের তারেক রহমান ভাই ছিলেন, সবাই। তো সেখান থেকে নেমে আমাদের তারেক রহমান ভাই বললেন আমি অনেক ক্লান্ত, আমি বাসায় চলে যাব। তো তিনি তার সাথে নাজির ছিলেন, তারা দুইজনে নিচে নেমে আসে। তো নিচে নেমে এসে মানে সে গেটে নামার সাথে সাথে তার উপরে অতর্কিত ভাবে তারা ঝাঁপিয়ে পড়ে তাকে বেধড় পিটিয়ে তার মাথায় কয়েকটা আঘাত করেছে। এখন তারেক রহমান ভাইকে আমরা এই হসপিটালে নিয়ে যাচ্ছি, দেখুন তার অবস্থা। তো আমরা যতটুকু জানলাম যে সাইফুল ইসলাম নাম, এটা নূরের এক আত্মীয়, তার সাথে থাকে নূরের চেলা, তার খালাতো ভাই। সে সবসময় নূরের সন্ত্রাসী বাহিনীর ভূমিকায় লিপ্ত থাকে। যে কোনো জায়গায় নূর যদি বলে আমার বিরুদ্ধে যে যাবে তার উপরে আক্রমণ করবা, আমার বিরুদ্ধে যে ফেসবুকে লেখালেখি করবে তাকে সাইজ করবা। আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল রাতে নুরুল হক নূর ফেসবুকে একটা মানে বার্তা দিয়েছেন মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে, যে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে যারা আসবে মানে আমাদের কথা উল্লেখ করে বলেছেন যে তাদেরকে যাতে মানে সাইজ করা হয় এই ধরনের। নিশ্চয়ই ইতিমধ্যে ফেসবুকে সেই নির্দেশনাটি আপনারা পেয়েছেন। একই সাথে বলেছেন কুকুরকে মুগুরের মতো মায়ের দিতে হবে, মানে যে ধরনের মানে ল্যাঙ্গুয়েজ তিনি সবসময় বলে থাকেন। একজন রাজনৈতিক নেতার মুখের ভাষা এরকম জঘন্য হতে পারে এটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই। তো কালকে নুরুল হক নূরের এই নির্দেশনা অনুযায়ী আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকেই কিন্তু এই হামলাটা চালানো হলো। তার মানে নূর এখন পরিকল্পিতভাবে তার এই অপকর্ম নিয়ে, তার এই ইসরায়েলের নাগরিকের সাথে মিটিং, এই যে রয়ের সাথে মিটিং, এবং যে সে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে এবং আওয়ামী লীগের দালালি করছে, এটা একদম প্রমাণিত হয়ে গেছে রাজনৈতিক মহলে, মিডিয়া পাড়ায়। এটা নিয়ে আমরা প্রতিবাদ করাই, এটা নিয়ে কথা বলাই। এই যে আমাদের উপরে হামলা, আমাদের উপরে সে এখন এই ধরনের অ্যাটাক শুরু করেছে। আজকে তারেক রহমানের এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, এই মানুষটার উপরে আজকে কি একটা অবস্থা করেছে, আমরা এটা নিয়ে স্পষ্ট বলি। হ্যাঁ, তুমি আপনি যান।
সাইফুল সাইফুল জি, সাদ্দাম হোসেন বলেন, আপনি কথা বলেন, কি হয়েছে ঘটনাটা বলেন। দেখ, আসলে আপনারা যারা আছেন, আপনারা হয়তো অনেকে আমাদেরকে পছন্দ করতেও পারেন, আমাদেরকে অপছন্দও করতে পারেন, সেটাতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের কথা আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে কি, টেনে যান, টেনে যান। মানে আপনারা আমার মতের পার্থক্য থাকবে, দ্যাট ডাজন্ট মিন যে আপনি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করবেন। আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার অধিকার কিন্তু আপনার কোনো মতেই নাই বা কোনোভাবেই নাই। সেই জায়গা থেকে আমরা আসলে কখনো প্রত্যাশা করি নাই আমাদেরই ভাইদেরকে দিয়ে তারা আমাদের গায়ে আঘাত করাবে, যেটা আসলে আজকে খুবই অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি ঘটলো তারেক ভাইয়ের ক্ষেত্রে। যে সত্যিকার অর্থে আমাদের ভাই বলবো না, নুরুল হক নূরের বডিগার্ড হিসেবে খ্যাত ছিল ওই ছেলেটা, এবং নুরুল হক নূরের খালাতো ভাই সে। নুরুল হক নূরের নিজের নির্দেশে, নুরুল হক নূর নির্দেশ দেওয়ার পরেই নাকি সে তারেক রহমানকে কার্যালয়ের নিচে একা পেয়ে তারেক রহমানকে মারধর করে, এবং মারধর করে দেখেন ওনার কি অবস্থা করেছে। এখন আমরা আসলে বলতে চাই, দেখেন আমরা আসলে মারামারি করার জন্য, গুন্ডামি করার জন্য তো এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নামছি না। আগে যেমনটা আমরা আসলে ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডামি। আমরা হাসপাতালে যাচ্ছি তারেক রহমানকে নিয়ে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আমরা আপডেট জানাবো। আজকে বেশ বড় সড়ো একটা খোঁচা দিলেন অথবা বাস দিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনীতিও করবেন আবার নির্বাচনেও যাবেন না, এটা হতে পারে না। এটা আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য। তবে আমি যেটা বলি, আমির খসরু মাহমুদ চৌধুরী ওনাকে এবং তার দলকে, যে নির্বাচনে যাবে না এমন কথা কিন্তু জামাত, এনসিপি তারা বলেনি। তারা সময় ক্ষেপণ হয়তো করছে কৌশলে, সেটা হইতে পারে। কিন্তু নির্বাচনের মাঠ কিন্তু আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হতে হতে শেষে বিএনপির অবস্থাটা কি দাঁড়াবে সেটাও কিন্তু চিন্তা করা দরকার। আমি এই কথাটা বলছি একেবারে তৃণমূল থেকে। আমি কথা বলছি তৃণমূলে বসে। আশেপাশের তাদের যে আলাপ আলোচনাগুলো আমার কানে আসছে, যে স্মেল পাচ্ছি, সেটা কিন্তু ভালো না বিএনপির জন্য। মাঠ কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন আমি যে এলাকায় আছি হয়তো সেই এলাকার এই অবস্থা, কিন্তু আমার বিশ্বাস যে এটা বোধহয় বহু এলাকায়। সুতরাং বি কেয়ারফুল, সেটা সতর্ক করছি। হ্যাঁ, এটা ঠিক, আরো আগে নির্বাচন হলে আরো ভালো হতো। এখন সেই ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে পরিস্থিতিটা কি গড়াবে, আদৌ ফেব্রুয়ারি মাসে হবে নাকি এপ্রিল মাসে হবে বলা যাচ্ছে না। যদিও মোস্তফা জামাল হায়দার জাতীয় পার্টির, তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা নাকি বলছেন 3-4 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। হতে পারে ফেব্রুয়ারিও যদি হয়, তাহলে আজকে থেকে হিসাব করেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, গুনে গুনে কিন্তু 7 মাস আছে। এই 7 মাসের মধ্যে যদি আগামী 3-4 মাসের মধ্যে বিএনপি যদি তার অবস্থানটা পরিবর্তন করে ইতিবাচক ভাবে দেশবাসীর সামনে না আনতে পারে, প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, ভোট যদি সুষ্ঠু হয়, তাহলে কিন্তু ভোটের বাক্স বিএনপির থেকে উল্টে যেতে পারে। আমি এটা সতর্ক বার্তা দিচ্ছি, সতর্ক বার্তা দিলাম দর্শক। এটাকে যদি মনে করেন যে আমি এমনি এমনি বলতেছি, ভয় দেখানোর জন্য না, ভয় দেখানোর জন্য না। আমি চেষ্টা করি বাস্তব ভিত্তিক কথাগুলো বলার জন্য, যার যা প্রাপ্য, যা যা পরিস্থিতি পরিবেশ সেটা আমি বলি। যেমন আমি তো বারবার এক কথা বলি, ইন্টারিম বলেন, কেয়ারটেকার বলেন, এটা কোনোভাবেই লম্বা সময় চলতে পারে না। কারণ নিজস্ব রাজনৈতিক বেস ছাড়া কোনো সরকার টিকে থাকে না, থাকতে পারে না। এবং যদি টিকে থাকে তাহলে সেটা আমাদের জন্য লজ্জার। কারণ শাসনতান্ত্রিক কাঠামো, একটা দেশ চলবে একটা শাসনতান্ত্রিক কাঠামোর মধ্যে। আপনি তার বাইরে রেফারেন্স নিয়ে লম্বা সময় চলবেন, এটা আমার পছন্দ না। এটা আমার ব্যক্তিগত অভিমত, মাফ করেন, আমি কাউকে খাটো করতেছি না। এটা আমি একটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে আমি এই কথাটা বললাম। আপনারা মানতে পারেন না পারেন আপনাদের ব্যাপার। আমরা সংবাদকর্মী হিসেবে আমরা বলে যাব, কারোর পছন্দ হবে, কারোর পছন্দ হবে না। কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আছে, অন্তত ইউটিউব তো নিশ্চিত করছে, ফেসবুক নিশ্চিত করছে, সেই সুযোগটা কাজে লাগাচ্ছি। যদি ইউটিউব, ফেসবুক কোনোদিন না থাকে, তখন আর বলারও সুযোগ হবে না। যাই হোক,
আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই, তারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে, এনজিও হিসেবে কাজ করতে পারে। আপনি রাজনীতি করবেন আবার নির্বাচনেও যাবেন না, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন, এটা হতে পারে না। রিপোর্টার্স ইউনিটিতে ভাসানী জনশক্তি পার্টি এবং ভাসানী অনুসারী পরিষদের যৌথ উদ্যোগে আলোচনা সভায় তিনি এই কথা বলছেন। যাক, একটা বলছেন যে যেসব দেশে এই ধরনের বিপ্লব হয়েছে এবং সেই দেশগুলোর মধ্যে যেখানে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হয়েছে, সেখানে বিভাজন হয়েছে, গৃহযুদ্ধ হয়েছে, রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র পরিণত হয়েছে। যারা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে যেতে পেরেছে, তারা আর্থিক, সামাজিক এবং গণতান্ত্রিক ভাবে ভালো হয়েছে। দেখেন, আমাদেরও মুক্তিযুদ্ধের পর অনেকে বলছিল জাতীয় সরকার গঠন করা উচিত, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি নির্বাচন দিয়েছেন। নির্বাচন দেওয়ার পর, হ্যাঁ এটা ঠিক যে তখনকার এমন বেসামাল পরিস্থিতি সামাল দিতে পারেননি। তারপরে 3.5 বছরের মাথায় গণতন্ত্রের কবর দিয়ে তিনি বাকশালে গেলেন। সেটা রাজনৈতিক ভুল থেকে শিক্ষাটা হলো এই যে গণতন্ত্র যদি দুর্বল হয়, আপনাকে আরো গণতন্ত্র দিতে হবে, আরো গণতন্ত্রের চর্চায় থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। নির্বাচন যদি খারাপ হয়, আরো ভালো নির্বাচনের জন্য চেষ্টা করতে হবে, কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করা যাবে না। এই শিক্ষা কাজে লাগানো উচিত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।